টিউশনির টাকাটাও দিতে পারতাম না। মানে যখন ওই স্কুল কলেজ থেকে আসতাম না, পরে আর্জেন্ট মাল থাকলে খুব কষ্ট হয়ে যেত করতে, তাই তখন আর করতে পারতাম না। এরকম করেই দিনগুলো যাচ্ছিল। অনেক মাস্টারের কথাও শুনেছি, কিন্তু আমার 11-এ যখন আমি উঠলাম জয়গাছি স্কুলের স্যারগুলো সত্যি খুব ভালো ছিল, আমাকে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করতো। কখনো মানে ঠিক। অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা, অনেক আপনাদের খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। নমস্কার বন্ধুরা। তো আজকে নিয়ে চলে এসেছি একদমই ভিন্ন ধরনের একটি ভিডিও, যেটা আজকে আমার রাজপ্রাসাদের হোম ট্যুর হবে। এটা আমার কাছে রাজপ্রাসাদ, আর এটা কিন্তু রাজপ্রাসাদের দরজা, মানে গেট। রাজপ্রাসাদের গেটটা খুলে আমি প্রবেশ করলাম আমার রুমে। তো এটা একটা ছোট্ট একটি বারান্দা, আর চারিদিকে এখনও গ্রিলগুলো লাগানো হয়নি, কবে লাগানো হবে সেটাও বলতে পারছি না। তো দেখো, চলো। আর এটা হচ্ছে ছোট্ট একটি বারান্দার মধ্যে অনেক দেবদেবীর ফটো লাগিয়েছে আমার মা, কারণ ঘুম থেকে সকালেই উঠেই আগে দেবদেবীর দর্শন করবে বলে। সেই জন্য চলো আগে ঘুরিয়ে আনি আমার রুমটা, যেটা আমার বিয়ের আগে থেকেই অনেক স্মৃতি লুকিয়ে আছে, অনেক ভালোবাসা। এই ঘরের কোনায় কোনায় এখনও আমার স্মৃতি লাগানো। তো এর মায়াটা আমি এখনও ছাড়তে পারি না। তো এখন মানে কি বলবো, এই রুমটায়, এই রাজপ্রাসাদে আমার যে এত ভালোবাসা, এত মায়া জড়ানো, কারণ এর এক একটা ইট যেন মানে আমার বাবার, আমাদের পরিশ্রমের, মানে গায়ের রক্ত জল করা এই বাড়িটা, সে যেটাই যেমনই হোক না কেন। তো চলো, তেমন কিছুই নেই, মাম্মাম ঘুমোচ্ছে, তাই অত কিছু দেখালাম না ওখানে। চলো যাওয়া যাক বাবা মার ঘরে। তো দেখো, লাইটটা জ্বালালাম, আর একটা আছে চৌকি। খাট নেই আমাদের, মানে শুধু চৌকি বাড়িতে বানানো। আর জানলাটার অবস্থা দেখেছো? জানলাটা কিন্তু ইট দিয়ে, তক্তা আর ইট দিয়েই জানলাটা। তবে আমার দেখাতে কোনো লজ্জা নেই এখন। তো দেখো, এটা হচ্ছে আমার কাছে কত যে স্বপ্নের একটা বাড়ি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটার মধ্যে আমার 21টা বছর কাটানো। আর এই যে কাগজগুলো দেখছো, এটার বয়স প্রায় 1 বছরের বেশি, প্রায় 2 বছর হতে গেল। ওই জন্য কাগজগুলো না অনেকটা ছিঁড়ে গেছে। এই ঘরটা এখনো মেজে হয়নি। আর দেখো, ঘরে কিন্তু একটাও আলনা নেই। বাবার জামা কাপড়গুলো এই দড়িতেই ভাঁজ করে রাখা হয়, কারণ কি বলবো তোমাদেরকে, কিছু বলে ভাষা নেই। আর এই ইটগুলো দেখছো, এক একটা রক্তবিন্দু আমার বাবার রক্তবিন্দু দিয়ে গড়ে তোলা। কারণ কি বলো তো, বাবা একাই রাজমিস্ত্রি, তো তো একাই কাজ করতো, আর আমরা ছিলাম সাথে লেবার। আর এই দরজাটা দেখো, উই পোকায় খেয়ে নিয়েছে, তবুও যে ঠিক করার সেই অবস্থাটা এখন নেই। আর এই যে আমার বাহনদেবকে দেখছো, এটা হচ্ছে আমার বাহনদেব, আমার স্কুল লাইফ, কলেজ লাইফের আমার বাহনদেব। কারণ এই সাইকেলটাকে নিয়ে অনেক স্মৃতি, অনেক, আমার মা অনেক কষ্ট করে এই সাইকেলটা আমার কিনে দিয়েছে, তাই একে, এই বাহনকেও আমি অনেক অনেক ভালোবাসি। এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, সত্যি খুব ভালোবাসি আমার রাজপ্রাসাদ। এটা যেমনই হোক না কেন, বলতে আমার একটুও যে লজ্জা নেই। চলো এবার দেখিয়ে আসি আরও একটি ঘর। এই যে এটা হচ্ছে, এই ঘরে কিছু জিনিস অ্যাভয়েড করবে। এটা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছ একটা টেবিল আর একটা মেশিন। এই মেশিনটাকেও তো নিয়ে অনেক কিছু তোমাদেরকে বলেছি। এই মেশিনটা আমার দিদি কাজ করেছে, প্রথম আমার মা, দিদি, তারপর আমি। কারণ এই মেশিনটা আমার অনেক অনেক ভালোবাসা, কারণ এটা দিয়ে একদিন আমার পড়াশোনার খরচ, একদিন আমার সাজ পোশাক, সব কিছু মিটিয়েছে এই মেশিনটা। না থাকলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। তাই একেও আমি অনেক ভালোবাসি, আর আমি যখনই আসি একে অনেকটা যত্ন করে রাখি। তেল টেল দিয়ে যতই কাজ না করি, তবুও একে আমি খুব যত্নে রাখি। তো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে এতটা কষ্ট, এতটা কষ্ট না, মানে এই বাড়িটার এক একটা ইট যেন, যতই আমার বিয়ে হয়ে যাক না কেন, আমি হয়তো মরার আগ পর্যন্ত
এই বাড়িটার মায়া আমি কোনোদিনও ছাড়তে পারবো না। কারণ কি বলো তো বন্ধুরা, কষ্ট যে নিজেদের চোখ থেকে দেখেছি, সামনে থেকে বাবা কত কষ্ট করে এই বাড়িটা করেছে। আর তারপর দেখো কিছুই নেই আমাদের বাড়িতে, এই যে ছোট একটি বাথরুম, আর এই যে এখানে একটা কল বসানোর কথা ছিল কিন্তু আর বসাতে পারিনি, তাই ভাঙা শোকেসটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তবুও যে লোকের কথা শুনতে হয়, তোদের ঘরে কোনো জিনিসের অভাব নেই, নেই কোনো টিভি, নেই কোনো শোকেস, নেই কোনো আলনা, তবুও শুনতে হয় তোদের ঘরে অনেক জিনিস আছে শুধুমাত্র দেনার জন্য। আর এই যে হচ্ছে এটা আমার রান্নাঘর, এই যে একটা টেবিল পড়ে আছে আর একটা ট্রাঙ্কটা ওর যে রাখার জায়গা নেই ঘরে, সেই জন্য রান্নাঘরেই ফেলে রেখেছি। আর এই যে থালা বাসন রাখার ঝুড়িটাও কদিন আগে যে ভেঙে গেছে, ওই জন্য গাবলার মধ্যে রাখতে হচ্ছে। আর গ্যাস, তোমরা তো জানো আমি উনুনে রান্না করছি এখন, মা বাড়িতে নেই আর গ্যাসটাও না নেই, সেই জন্য যতটা টাকা বাঁচাতে পারি ওই জন্য গ্যাসটাও নেওয়া হচ্ছে না, ওই জন্য কাঠেই রান্না করছি। যতই কষ্টে থাকো না কেন, লোকের চোখে পড়বে না। তুমি একটা ভালো জিনিস করো, ভালো কিছু সামনে থাকো, তাহলে লোকের চোখে পড়বে। এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে মানুষ, এটাই হচ্ছে এদের মানবিকতা। তুমি কষ্টে থাকো তো চোখে পড়বে না, কিন্তু তুমি একটুখানি ভালোভাবে থাকো, সেটাই তাদের চোখে পড়বে। সেটাই হয়েছে আমাদের কাহিনী। কি বলবো কষ্টের কথা, হয়তো একদিন এই কষ্ট থাকবে না, সেদিন হয়তো সবার কথাগুলোকে এখন মনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে চলে যেতে হবে। কি বলো তো বন্ধুরা, বাবার অনেক কষ্ট করে, অনেক ধার দেনা করে আমাদের ছোট্ট একটি কুঁড়ে ঘর ছিল, যেখানে থাকার মতো জায়গা ছিল না। 3টে বাচ্চা, 3টে ছেলে মেয়ে, মা বাবা, মানে 5 জন। আমরা একটা খাটে থাকতাম। তো অনেক কষ্ট করেছে মা বাবা। তো তখন না একটা তাঁবু দেওয়া একটা ঘরে থাকতাম। তো ঝড় বৃষ্টি আসলে না সেই জল ঢুকে হাঁটু পর্যন্ত হয়ে যেত। রান্না বান্না সেদিন আর হতো না রাত্রেবেলা। তারপর সবারই তো ইচ্ছা করে, দেখো আমরা 3 ভাই বোন পড়াশোনা করতাম, মা বাবা তারপরে অনেক কষ্ট করে পড়ালেখাও শিখিয়েছে। তারপর যখন অনেকটা বড় হলাম, দেখো সাজ পোশাক দিতেও অনেকটা কষ্ট হয়, তারপর খাওয়া দাওয়া, তারপর যদি ঠিকমতো কাজ না হয় অনেক প্রবলেম হয়। তো তারপর দিদি বড় হলো, দিদি তখন মনে হয় 9-10-এ পড়ে, তখন দিদি সেলাই মেশিনের কাজ শিখলো যে নিজেরটা নিজে করবে। সেভাবে দিদিও চলতে থাকলো, দিদিও পড়াশুনো করলো, বিয়ে পাশ করলো, ওইভাবেই কষ্ট করে করলো। আর তারপরে এই বাড়িটা ওভাবে বড় বড় ছেলে মেয়ে নিয়ে থাকা যায় না, মা বাবা ভাবলো। আর আমাদেরও তো একটু ইচ্ছা করে যে সবাই চায় যে একটুখানি ভালো জায়গায় থাকুক। তো অনেকটা ধার দেনা করে এই বাড়িটা করেছিল একটু একটু করে। আর বাবা একটাও লেবার মিস্ত্রি কিছু নেয়নি, বাবা যেহেতু রাজমিস্ত্রি কাজ করে, তখন বাবা কাজ করে, আর আমি দিদি ভাই সব লেবারের কাজগুলো করতাম। তখন আমি ক্লাস 7-8-এ হয়তো পড়ি, নাহলে তারও কম, হয়তো 5-6-এ এরকম। আর দিদি তখন বড় ছিল একটু। তো ইট বয়ে দেওয়া, সিমেন্ট মাখানো, বালি মাখানো, এসব আমরা মা ভাই বোন দিদি আমরা মিলে বাবাকে হেল্প করতাম। আর বাবাও খুব কষ্ট করে, একটা ইটের মানে মূল্য অনেক, যেটা মানে বাবার রক্ত দিয়ে গড়া বলতে পারো। মানে অনেকটা কষ্ট করে এই ঘরটুকু মানে থাকার জন্য করেছে। তবুও তো এখনও টিন দিয়ে জল পড়ে, মানে চারিদিকে আটকানো নেই। তো এভাবেই মানে তারপর আমি যখন বড় হলাম, দিদির বিয়ে হয়ে গেল, তারপর নিজের খরচা নিজের তো করতে হবে, মা বাবা অতটা পাচ্ছে না যেহেতু। তারপরে আমি যেদিন সেলাই মেশিনটা দেখালাম, ওই সেলাই মেশিনটায় আমি কাজ করতাম, কাজ করে নিজে পড়াশুনো করতাম ঠিক মতো। মানে টিউশনির টাকাটাও দিতে পারতাম না। মানে যখন স্কুল কলেজ থেকে আসতাম না, পরে আর্জেন্ট মাল থাকলে খুব কষ্ট হয়ে যেত করতে, তাই তখন আর করতে পারতাম না। এরকম করেই দিনগুলো যাচ্ছিল। অনেক মাস্টারের কথাও শুনেছি, কিন্তু আমার 11-এ যখন আমি উঠলাম জয়গাছি স্কুলের স্যারগুলো সত্যি খুব ভালো ছিল, আমাকে প্রচণ্ড হেল্প করতো। কখনো মানে টিউশনের টাকা আমার কাছ থেকে চাইতো না, ওরা জানতো আমি অনেকটা কষ্ট করে পড়াশোনা করছি। আর তারপর
আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো অ্যাডমিটের তখন টাকাটাও ছিল না। তখন আর আমি ভেবেছিলাম আমি ফর্ম ফিল আপ করবোই, আমার একটা জেদ ছিল যে আমি ফর্ম ফিল আপ আমি করবোই। তখন নিজে আমার মা তখন বিড়ি বাঁধতো, এখন তো বিড়ি বাঁধতে পারে না, অনেক প্রবলেম হয়েছে শরীরে, সেই জন্য আমি সবার অনেক কাকিরা আছে আমার, সেই বিড়ি গুঁজে গুঁজে দিতাম, 5 টাকা 15 টাকা করে এরকম করে দিত। তো সেটা গুছিয়ে টাকা গুছিয়ে তারপর আমি সেই ফর্ম ফিল আপ করি। তারপর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করি। তারপর 11-এ ভর্তি হই, এইচএস পরীক্ষা দিই। টার্গেট ছিল আমি কলেজ পর্যন্ত আমি যাবই, তো আমি কলেজেও গেছিলাম, কিন্তু কোনো কারণে মানে হয় না, বয়সের একটা ইয়ে থাকে, তো সেই কারণে না কিছুই করতে পারলাম না। বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে আমার কি মনে হলো, তোমাদের দাদাভাইয়ের সাথে একটা রিলেশনে ছিলাম, তো বিয়ে করে নিলাম। তো মা বাবারও কিছু করতে পারলাম না, এখন সেটা বুঝি যে এতটা দূর কষ্ট করলাম কিন্তু কিছু করতে পারলাম না। তারপর আমার বিয়ের পর লকডাউন চলে আসলো। লকডাউনে না মা বাবা, আমি তো বাইরে থাকতাম, মা বাবা প্রচণ্ড কষ্ট করছিল। আর না লকডাউনে আমি বাড়িতেই ছিলাম, শ্বশুর বাড়িতে ছিলাম, এখানেও ছিলাম, দেখেছি। তারপরে ওই যে অনেক টাকা সুদে টুদে নেওয়া ছিল, ঘর বাড়ি করা, দেখো ঠিক মতো কাজ না হলে এখান থেকে ওখান থেকে দেনাদায়ী হয়েই যায়। সেটা হওয়ার পরে মা ওই যে সুদগুলো দিতে পারছে না, একটু একটু করে অনেকটা বেড়ে গেছে। বাজারে বসে একবার স্ট্রোকই করে গেছিলো। তারপর মা এখন না পেরে, দেখো খাওয়ার কোনো ব্যাপার না যে আমরা খেতে পাচ্ছি না বা কিছু, রোজ আলু সিদ্ধ ভাত হলেও কোনো ব্যাপার না, কিন্তু যে লোকের দেনাদায়ীগুলো, সেটার জন্য মা আজকে বাইরে রান্নার কাজে গেছে। তো সেখানেও অনেক বেশি উল্টোপাল্টা কথা বলতো। তো সেদিন আমার বাড়িতে মা ছিল না, আমি ছিলাম, এসেছিল কয়েকজন, নাম বলবো না, খুব বলে কি ফুটানি দেয়, টাকা দিতে পারে না। মা তো আজকে তোমাদেরকে টাকা দেওয়ার জন্যই গেছে আমার বাড়িতে। আমি হোম ট্যুরটা দিলাম এই কারণে, তোমরা বলো আমার বাড়িতে কি আছে না, এই একটা শোকেস, আমার ওই শোকেসটা আমার বিয়ের আগেও ছিল না, আমার মম হয়েছে ওই জন্য তো অনেকটা জামা কাপড় রাখতেও লাগে, সব জায়গায় লাগে, ওই জন্য ওটা কিনেছি। আর এই ফ্রিজটা যখন আমি সাইকেল চালিয়ে আসতাম বিয়ের আগে, স্কুল থেকে কলেজ থেকে একদম প্রচণ্ড গরমের মধ্যে না খুব কষ্ট হতো, তখন মনে হতো একটুখানি ঠান্ডা জল যদি পেতাম, সেই কারণে না অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই জন্য এটা একটা কিস্তিতেই আমার নেওয়া, এখন শোধ হয়ে গেছে, কিন্তু তারা তো জানে না আমি কোথা থেকে কিভাবে নিয়েছি। এবার বলে ফ্রিজ কিনেছে ফুটানি, কেন টাকা দিয়ে দিতে পারিস নি, মা বাবার টাকা দিতে পারিস নি, এরকম অনেক কথা বলে, কিন্তু তাদেরকে কে বোঝাবে, তারা তো টাকা পাবে, তারা চাইতেই পারে, বলতেই পারে আমি ফ্রিজ কিনেছি। তো বলো এই ফ্রিজটার টাকা দিলে কি সব টাকা শোধ হয়ে যেত? ফ্রিজটার দাম কত, 12, 13, 14 এরকম, আর আমি তো কিস্তিতে নিয়েছিলাম, এই ফ্রিজটার জন্য কি টাকা শোধ হয়ে যেত? হতো না। কি করব, মানুষের কথা শুনতেই হবে। তো সবাই জানো তো বাইরেটাই দেখে, এই যে ভিডিও করছি না, অনেকে কমেন্ট করে, আমি যদি ভালো থাকি খুশিতে থাকি তাও বলে কত ঢং, এই নেই সেই নেই, অশান্তি হয়, আবার দেখো কত ঢং, মানে আমি হাসলেও দোষ, আমি কাঁদলেও দোষ, আমি কোথায় যাবো বলো তো, মানে আমি সব কিছুতেই দোষ। তুমি সুখে থাকো সেটাও তোমার মানে কারোর সহ্য হবে না। ওরা যে অনেকে টাকার যারা নিতে এসেছিল, যারা পাবে আমাদের কাছে, তারা এই কথাটাও বলেছে যে আমি নাকি তাদের নিয়ে ভিডিও করেছি, যে তারা টাকা চাইতে এসেছে, তোমরাই বলো আমি কি কোনো ভিডিও দিয়েছি? আমি তো তারা চাইতেই পারে, তারা পাবে আমাদের কাছে, তারা চাইতেই পারে আমাদের কাছে, কিন্তু আমি তো ভিডিও করিনি। দেখো কি বলতো, যারা টাকা পাবে তাদের টাকা হয়তো একদিন শোধ হয়ে যাবে, কিন্তু এই যেই মানে কষ্ট দেওয়া কথাগুলো না, সেগুলো কোনোদিনও ফেরত নেওয়া যাবে না।
একদিন হয়তো টাকা শোধ হয়ে যাবে, হওয়ার জন্যই মা কষ্ট করছে, আর আমিও যতটা পারি ততটা হেল্প করব। দেখো ওরা বলে কি যে জামাই, অনেকে বলে যে হয়তো আমার বর ডাক্তারি করে, হয়তো অনেক টাকা আছে, দিয়ে দিতে পারে না। আমি কেন পরের ছেলেকে বলবো বলো তো? তার কি দায় আছে আমার? দেখো সে একবেলা ভালো খেতে দিতে পারে, বা কোনো একটা শখের জিনিস দিতে পারে, শাড়ি কিনে দিতে পারে, তাই বলে কি সে দেনা শোধ করে দিতে পারে? আর আমি কোন মুখে তাকে বলবো যে তুমি আমার আমার বাড়ির দেনা শোধ করে দাও? তাই কোনোদিনও বলবো না ওই রকমভাবে। আর আজকে আমি এই ইউটিউবে এসেছি শুধু আমার মা বাবার কথা চিন্তা করে। আমার মা যদি আজকে অনেকটা দূর এগিয়েছি, আরও দূর এগোনোর ইচ্ছা শুধু আমার মা বাবার জন্য। যখন আমার মা বাবার দেনাগুলো শোধ হয়ে যাবে তখন আমি ইউটিউব না করলেও আমার কোনো যায় আসে না, কারণ লোকের কথা সহ্য করা যায় না, ওরা আমাকে পর্যন্ত ছাড়ছে না। আমি কি করব বলো তো? ওদের যদি এইটুকু বুদ্ধি থাকতো, এইটুকু মানবিকতা, ভালোবাসা, মায়া থাকতো, আমাকে ওইভাবে কথাগুলো বলতে পারতো না যে ফুটানি দিস। তোমরাই বলো আমার ঘরে কি জিনিস আছে? কিছুই তো নেই। থাকার মধ্যে এই যে দেখো, এই যে এই ফ্রিজটা, শুধু এই ফ্রিজটা আছে। তাহলে এই ফ্রিজটা শুধু আমি ইচ্ছা, একটা শখ ছিল, বিয়ের আগে থেকে একটা শখ ছিল, সেই শখটা শুধু করেছিলাম, আর তো কিছু না। কি বলতো, হয়তো কোনো ছেঁড়া জামা কাপড় কোনোদিনও পরিনি, কারণ কি বলতো, নিজে কাজ করতাম, নিজে মেশিন সেলাই করতাম, আমি নাইটি সেলাই করতাম, তো নিজের কোনোদিনও ওরকম কিছু হয়নি যে আমরা ছেঁড়া জামা কাপড় হয়তো পরিনি। সেটা হয়তো লোকের সহ্য হয় না যে আমরা তো ভালো জামা কাপড় পরি। আসলে দেখো, বন্ধু বান্ধব থাকলে, পড়াশোনা করলে, কলেজ গেলে, 5টা বান্ধবীদের বন্ধুর সাথে, লোকজনের সাথে মিশলে একটু ভালোভাবে, একটু সচ্ছলভাবে থাকা দরকার। একটা জামা কাপড় পরি, অন্তত ছেঁড়া জামা কাপড় যাতে না পরি। তো সেভাবেই চলতাম বলে তাই লোকে হয়তো ভাবে যে হ্যাঁ ওদের তো অনেক আছে, ফুটানি দেয়। কিন্তু এটা এরা বোঝে না যে 5জনের সাথে মিশতে গেলে অন্তত একটুখানি ভালোভাবে থাকতে হয়। এই যে তোমরাই বলো, আমি যদি কান্না করি অনেকের ভালো লাগে এখানে, আর যখন আমি মানে ভালো একটুখানি হাসি খুশি থাকি, সেগুলো দেখে বলে কি ঢং, দেখো কত ঢং, এইসব বলে। এগুলো তাদের মাথায় কখনো ঢুকবে না যে মানুষটার বাইরে দিয়ে আমরা বিচার করছি, তার মনের মধ্যে কি থাকতে পারে, তার পারিবারিক কি থাকতে পারে, সেগুলো মানুষ দেখে না, ভেতরটা, বাইরেটাই সবাই দেখে। তো জানো তো, ওই যে একটা সাইকেল দেখলে, আমি যেখানে আমি শিখেছিলাম, সেলাই শিখেছিলাম, তাকে সাইড ডাউন মেরে দিতাম, আমাকে টাকা দিত। সেই টাকা জমিয়ে ফার্স্ট টাকা আমার 1200 টাকা জমিয়েছিলাম, একটা টাকাও খরচা করিনি। একটা পুরনো সাইকেল কিনেছিলাম, আমার সাইকেল ছিল না, পড়তে যেতে খুব কষ্ট হতো। তারপরে সেই পুরনো সাইকেলটা আমি কিনেছিলাম 1200 টাকা দিয়ে পাড়ার থেকে। তো সেই সাইকেলটাও একদিন চুরি হয়ে গেছিলো। তারপর এই সাইকেলটা আমার মা অনেক কষ্ট করে সুদে এনে দিয়ে টাকা, তারপর আমাকে এই সাইকেলটা কিনে দিয়েছিল। আরও একটা সাইকেল, সেটাও আমার স্কুল থেকে চুরি হয়ে গেছে, তারপর এটা কিনেছে। তো এটা আমার যে কতটা ভালোবাসার মানে জিনিস, একটা বাহন বলতে পারো, মানে তা বোঝাতে পারবো না। যে আমার ওই সাইকেলটা নিয়েছে তার কোনো দিনও মানে সে মানে বুঝতে পারবে না যে আমার কতটা একটা অসহায় মানুষের কাছ থেকে সে সাইকেলটা চুরি করে নিয়ে গেছিলো। তো বন্ধুরা, সবশেষে আমি, তো বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলছি, একমাত্র তোমাদের হাতেই আছে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার মা বাবা যাতে লোকের কথাগুলো না শোনে। আমার মা অনেক কষ্ট করছে, যেই বাড়িতে কাজ করতে গেছে তারাও এত পরিমাণে কাজ করাচ্ছে, মানে কি বলবো, বড় লোকদের মায়া দয়া বলে কিচ্ছু নেই। আমার মা একটা স্ট্রোক করা রোগী, তারপরে তার প্রেশার, সুগার, এত অসুবিধা। আর একটা মানুষ যখন বাড়ি ছেড়ে কোথাও যায় না, হঠাৎ করে এভাবে বাড়ি ছেড়ে অন্য লোকের বাড়িতে কাজ করতে গেছে, এতটা কষ্ট মানে মেনে নিতে পারছি না, কিন্তু তবুও মেনে নিতে হবে। আর যারা টাকা পায় তারা মানুষকে মানুষ বলে মনে করে না, তারা ভাবে চাপ দিলেই বোধহয় টাকা পেয়ে যাবে, অথচ তারা একবারও ভাবছে না যে টাকার জন্যই সেই মানুষটা গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে একটু সাপোর্ট করো, আমার মা বাবাকে যাতে আমি একটু দেখতে পারি। আমার হাতে দেখো আর কোনো রাস্তা নেই, কারণ দেখো আমার ছোট একটা বাচ্চা আছে। হয়তো তোমরা বলতে পারো যে তুমি কেন অন্য কোনো কাজ করছো না, তুমি পড়াশোনা করা মেয়ে। হ্যাঁ পারতাম, আমার মেয়েটাকে, আমার ছোট্ট একটা মেয়েকে রেখে আমি কোথায় কাজে যাবো? আজকে সত্যি বলছি, আমার ছোট্ট একটা মেয়ে যদি না থাকতো না, আমি সত্যিই আমি কোনো একটা কাজ করতাম, কিন্তু ওকে রেখে তো আমি কোথাও যেতে পারছি না। আর
আমি যে একটা কদিন আগে পোস্ট করেছিলাম, সত্যি ওরকম যদি কিছু হতো, কারোর যদি কিডনির দরকার হতো, কারণ লোকে সেদিন আমাকে এত মানে খারাপ লেগেছিল, এতটা আমি কষ্ট পেয়েছিলাম না, যার জন্য আমার ওটা মানে লিখতে আর মন থেকে বলতে আমি মানে কি বলবো বলার জন্য করেছিলাম যে না, আমার যদি এটাও হয় যে আমি কিডনি বেচে মাকে সাহায্য করবো তো সেটা করব, কারণ লোকের কথা এইভাবে শোনা যায় না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কি বলবো আর আর যদি পারো আমাকে তোমাদের বোন, তোমাদের কারোর দিদি, তো আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর কিছু বলার ভাষা নেই আমার। সবাই হয়তো ভাবে যে ক্যামেরার সামনে এসে নাটক করে, সত্যি বলছি বন্ধুরা, এগুলো না নাটক না। যখন মন থেকে কোনো কষ্ট হয় না, মন থেকে মানে এতটা পরিমাণ কষ্ট হয়, তখন অলরেডি ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক বা যেখানে খুশি হোক, অলরেডি চোখের জলটা বেরিয়ে আসে। আমি আগে ভাবতাম যে অনেকের ভিডিও দেখতাম, যখন আমি ভিডিও করতাম না, যে এ বাবা ক্যামেরার সামনে এসে এগুলো কী করে চোখের জল বেরোয়। তো এখন বুঝতে পারছি যদি কষ্ট হয় না মন থেকে, তো কোনো ক্যামেরা হোক বা অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক, এগুলো মানে না, ভেতর থেকে কষ্টটা এমনিই বেরিয়ে আসে। বন্ধুরা, আজকে এই কথাটা না বলে পারছি না। আমি যখন 11-এ পড়ি, জয়গাছি স্কুলের কিছু স্যার ছিল, তো ওই স্যারগুলি আমাকে এত হেল্প করেছেন, ওরা জানতো আমি মেশিন চালিয়ে পড়াশোনা করি, তো তারা আমাকে প্রচণ্ড পরিমাণে কখনো টাকার জন্য করতো না। আর অনিরুদ্ধ স্যার, যে আমাদের অফিসে সব কিছু মানে দেখাশোনা করতো, অফিসের কাজ, তো সে জানো তো মানে যখন আমার এইচএস পরীক্ষা দেবো, অ্যাডমিটের যে টাকাটা দিতে হয়, সে আমাকে দিতে দেয়নি, বলেছিল তুই শুধু সরস্বতী পুজোর চাঁদাটা দে। তখন না ওই স্যারটি বলেছিল তুই শুধু সরস্বতী পুজোর টাকাটা দে, তোর অ্যাডমিটের টাকা আমি বলেছি তো দিতে হবে না। তো আমাকে অনেক হেল্প করেছে, সব কটা স্যার আমাকে হেল্প করেছে। আমি তাদের কাছে টিউশনি পড়তাম, ওই স্যারগুলোর কাছে, স্কুলের স্যারদের কাছেই। তারপর দেবাশিস স্যার, উনি তো আমার কাছে কখনো টাকার কথা বলতোই না, আর যেই স্যারগুলো বলতো আমাকে হাফ টাকা নিত আমার কাছ দিয়ে। আর কমও। তারপর আবার একটা হিস্ট্রি স্যার ছিল, উনিও আমার কাছ থেকে 100 টাকা করে নিত। আর তারপরে বাংলা স্যার ছিল, মানে সবাই যদিও টাকার কথা বলতো, দেবাশিস স্যার কখনো আমাকে টাকার কথা বলেনি। আমি হয়তো 1-2 বার দিয়েছি, আর কখনো আমি দিইনি, আমি সত্যি কথা বলছি, কারণ অতগুলো স্যারের টাকা না আমি দিয়ে পারতাম না। আর জানো তো, সবাই আমাকে এত ভালোবাসতো না, যে অনিরুদ্ধ স্যারের কথা বললাম, আর যেদিন রেজাল্ট দেবে এইচএসের, সেদিন আমাকে আগের দিন বলেছে, যে ফোন করে বলছে যে বিউটি, তোর রেজাল্ট আসবে, আমি কিন্তু তোকে জানাবো তোর কেমন রেজাল্ট হয়েছে, আর তোর ভালো করে পাস করতেই হবে। আবার না সেই স্যারটা আমাকে সকাল থেকে ফোন করছে, মানে যখন রেজাল্ট হাতে পেয়েছে আমাকে ফোন করছে। আমি ভাবছি কি আমি হয়তো ফেল করে গেছি, সেই জন্য বারবার করে ফোন করছে, আমি সেই স্যারের ফোন ধরিনি। তারপর গিয়ে দেখি সত্যি সত্যি আমি পাস করেছি। মানে আমি তখন মানে নেটে জানতে পারলাম, দেখে খুব ভয় করছিল। তারপর সেই স্যারের কাছে গেছি, সেই স্যার বলছে কিরে তুই ফোন তুলিসনি কেন, আমি তোকে কতবার করে ফোন করছি যে তুই পাস করেছিস। সেই জন্য সত্যি সেই দিনটা যে আমার কেমন ছিল, যে আমি পাস করেছি, আমি এইচএস পাস করতে পেরেছি। আমি এতটা লড়াই করার পরে কিন্তু সেই লড়াইটা আমার জীবনে মানে ভালোভাবে শেষ করতে পারলাম না, নিজের দোষে। আমি পারতাম, অনেক কিছু করতে পারতাম, আমার সেই জেদটা আমার মধ্যে ছিল, কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। অনেক অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা, অনেক আপনাদের খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি সবাইকে।